সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক শামীমারা বেগম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ। আজ আমি তোমাদের আবারই অর্থনীতি প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি। আমাদের বিষয়কোডটি নিশ্চয়ই তোমরা জানো, এটি হচ্ছে 109। আমি দ্বিতীয় অধ্যায়ের চাহিদা সংক্রান্ত বিষয় পড়িয়েছিলাম। আজ আমি তারই ধারাবাহিকতায় অন্য একটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব। এখন তোমরা গত ক্লাসগুলি দেখেছো কিনা জানি না, বা দেখলেও পড়েছো কিনা জানি না। ইকোনমিক্স হচ্ছে এমন একটি বিষয়, একটি ক্লাসের সাথে কিন্তু আরেকটি ক্লাস সম্পর্কিত। তুমি যেমন টেন্স যদি না জানো, তুমি ভার্ব, ন্যারেশন এগুলি করতে পারবে না। ঠিক একইভাবে ইকোনমিক্সের কিন্তু একটি অধ্যায় না বুঝলে পরবর্তী অধ্যায় বুঝতে পারবে না, অথবা একটি বিষয় না বুঝলে তার পরবর্তী বিষয়টা কিন্তু অনুধাবন করতে পারবে না। এজন্য আমি তোমাদের অনুরোধ করব, প্রত্যেকটি ক্লাসের আগের ক্লাস সম্পর্কে একটু ধারণা নিয়ে আসা। তাহলে আমি আজ আবার শুরু করছি চাহিদা বিধি। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে চাহিদা বিধি কি। চাহিদা বিধি হচ্ছে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে দ্রব্যের দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক, সেটাই হচ্ছে চাহিদা বিধি। এবং বিধিতে কি প্রকাশ করে? বিধিতে প্রকাশ করে অন্যান্য বিষয় যদি অপরিবর্তিত থাকে, তাহলে দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায়, দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে দ্রব্যের চাহিদা কমে যায়, এবং দ্রব্যের দাম যদি কমে যায় দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। এবং সেটিকে আমরা দেখিয়েছিলাম যে পি অফ এক্স যদি বৃদ্ধি পায় তাহলে ডি অফ এক্স কি হয়? কমে আসে। এবং পি অফ এক্স যদি কমে যায় তার ফলাফলে ডি অফ এক্সটা কি হয়? বৃদ্ধি পায়। এটা হচ্ছে এক্স দ্রব্যের দাম, আর ডি হচ্ছে এক্স দ্রব্যের চাহিদা। এটাই ছিল আমাদের চাহিদা বিধির মূল বক্তব্য। আর এখানে আমরা বলেছিলাম অন্যান্য বিষয় অপরিবর্তিত। অন্যান্য বিষয়ের মধ্যে কি ছিল? ভোক্তার আয়, অভ্যাস, রুচি, সম্পর্কিত দ্রব্যের দাম, জনসংখ্যা, প্রযুক্তি, সময় ইত্যাদি। এখন আমরা চাহিদা বিধিকে কি প্রকাশ করেছিলাম? একটি তালিকা থেকে চাহিদা রেখা অঙ্কন। এখন আজ আমরা যেই বিষয়টা তোমাদের দেখাবো সেটা হচ্ছে কি, যে চাহিদা বিধিতে আমরা দেখিয়েছিলাম দামের সাথে কিসের সম্পর্ক? চাহিদার সম্পর্ক। এবং সেখানে আমরা একটি তালিকাও দেখিয়েছিলাম, তালিকা থেকে একটি রেখা অঙ্কন করেছিলাম। আজ আমি যেটা বলবো, আমরা যে তালিকাটা দেখিয়েছিলাম বা যে রেখাটা অঙ্কন করেছিলাম সেটি ছিল একটি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ ব্যক্তিগত চাহিদা সূচি, ব্যক্তিগত চাহিদা রেখা। কিন্তু আমরা জানি যে তুমি আমি শুধু একমাত্র ক্রেতা না, বাজারে কিন্তু অনেক ক্রেতা থাকে এবং সবাই কিন্তু একই দামে একই পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক না। তোমার কাছে 10 টাকা দিয়ে তুমি যতটুকু ক্রয় করতে চাও, আমি হয়তো 10 টাকা দিয়ে তার চেয়ে কম ক্রয় করতে চাই, অথবা আমি হয়তো তার চেয়ে বেশি পরিমাণ ক্রয় করতে চাই। তাহলে আমাদের সাথে আরেকটা জিনিস জানা কি প্রয়োজন? সেটা হচ্ছে বাজার চাহিদা। অর্থাৎ ব্যক্তিগত চাহিদা সূচি যেমন আছে, বাজার চাহিদা সূচি আছে। ব্যক্তিগত চাহিদা রেখা যেমন আছে, বাজার চাহিদা রেখা তেমনিই আছে। এবং তুমি বাস্তবেও দেখবে যে একই দামে তুমি যা ক্রয় করতে চাচ্ছ, অর্থাৎ তোমার যে চাহিদা, আরেকজনের তার চেয়ে বেশি চাহিদা হতে পারে, আরেকজনের কম হতে পারে। তাহলে বাজার চাহিদা যেটা হচ্ছে, সবগুলি মিলেই হচ্ছে বাজার চাহিদা। এখন আমরা যদি একটি বাজারের কথা চিন্তা করি, সেখানে দেখা যায় অনেক 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 ক্রেতা থাকে, কিন্তু আমরা সুবিধার্থে আমরা যে তালিকাটা নেব, আমি ধরে নেব যে আমার এই বাজারে 3 জন ক্রেতা আছে। এই 3 জন মানেই কিন্তু 3 জন না, আসলে 3 জন হচ্ছে একটি প্রতীকী। কিভাবে বের করতে হয় বা কিভাবে জানতে হয় যে বাজার চাহিদা আর ব্যক্তি চাহিদার মধ্যে পার্থক্যটা কি? তাহলে একজন ব্যক্তি বিভিন্ন দামে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তি বিভিন্ন দামে যেই দ্রব্য ক্রয় করতে চায়, সেটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা। এবং সেটাকে যদি আমি সূচিতে প্রকাশ করি, সেটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা সূচি। আবার সেটাই যদি আমি রেখায় প্রকাশ করি, সেটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা রেখা।
আর আমরা যদি বাজারের সবাইকে নিয়ে, অর্থাৎ বাজারের সবাইকে নিয়ে যদি একটি তালিকা করি, অর্থাৎ একটি সময়ে, নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটি পণ্যের জন্য যত ক্রেতা আছে সবারটা মিলে যদি আমি তালিকা প্রকাশ করি, সেটা হচ্ছে বাজার চাহিদা সূচি বা তালিকা। আবার যদি সবারটা মিলে আমি কোনো রেখা অঙ্কন করি, সেটা হচ্ছে বাজার চাহিদা রেখা। তাহলে আবারও বলছি, আমি এখানে সুবিধার্থে 3 জন নিয়ে নিলাম, অর্থাৎ এখানে শেখানোর উদ্দেশ্য হচ্ছে যে 3টা যোগ করলে যা হবে 300 হলো তাই হবে, প্রসেসটা কিন্তু সেম। এজন্যই বলছি এটা একটা প্রতীকী। তার মানে তোমরা যেটা জানার চেষ্টা করবে, আমি যেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে বাজার চাহিদা হচ্ছে একটা সম্মিলিত প্রক্রিয়া। সেটা হচ্ছে ব্যক্তি 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 যোগ করে যেটা হয় সেটাই হচ্ছে বাজার। তাহলে আমি 3 যদি যোগ করি, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে 300 কিভাবে যোগ করতে হয়, 3000 কিভাবে হয়, এটা তুমি অনুধাবন করতে পারবে। তাহলে আমি আজকে দেখানোর চেষ্টা করছি যে তোমার বাজার সূচি বা বাজার চাহিদা রেখা কিভাবে পাওয়া যায়। প্রথম হচ্ছে তাহলে কি, বাজারের ভিত্তি হচ্ছে কিন্তু একজন ব্যক্তি, ব্যক্তি ব্যক্তি মিলেই হচ্ছে বাজার। তাহলে আমি প্রথমে একটু নিয়ে নিলাম যে একটি ব্যক্তিগত চাহিদা সূচি। তাহলে এটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা সূচি। আচ্ছা, এখানে আমি এখন সংক্ষেপে লিখছি, তোমরা যেহেতু জানো অলরেডি, আমি সংক্ষেপে লিখছি 5-10 টাকা। এখানে নিলাম 2 একক, এটা নিলাম ধরো 4 একক, এটা হলো 2 একক। তাহলে এটা হচ্ছে কি একজন ব্যক্তির চাহিদা সূচি। আর এখান থেকে যদি আমি কোনো রেখা অঙ্কন করি, চাহিদার পরিমাণ, এটা হচ্ছে দ্রব্যের দাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে টি। তাহলে এখানে আমার কত টাকা আছে, এটা হচ্ছে 5 আর 10, এখানে নিলাম 5, এখানে 10, এখানে 2, এখানে 4। তাহলে যখন দ্রব্যের দাম 5 টাকা তখন চাহিদা হচ্ছে 4 একক, দ্রব্যের দাম যখন 10 টাকা চাহিদা হচ্ছে 2 একক। আমি একটা নাম দিয়ে দিলাম বিন্দুগুলি। তাহলে এটা হচ্ছে একটি চাহিদা রেখা। কি চাহিদা রেখা? ব্যক্তিগত চাহিদা রেখা। এখন এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা যেটা করব সেটা হচ্ছে বাজার চাহিদা রেখা। তাহলে এখানে আমি কি লিখছি, একটা হচ্ছে বাজার চাহিদা সূচি। আমি আবার বলছি, আমি ধরে নিলাম আমার বাজারে 3 জন ক্রেতা আছে। তাহলে একজনের নাম দিলাম ক, খ, গ, আর এখানে হচ্ছে বাজার চাহিদা। তাহলে হচ্ছে ডিএক্স অফ ক যোগ খ যোগ গ, এই 3 জন। তাহলে আমরা কি বললাম যে একটি দ্রব্যের বিভিন্ন দামে বিভিন্ন ক্রেতা যেই চাহিদা করে তার যোগফলটাই হচ্ছে বাজার চাহিদা। তাহলে আমি এখানে ধরে নিলাম আমি একটা কাল্পনিক চাহিদা করলাম। আমি গত ক্লাসে বলেছি কাল্পনিক কেন বলছি, কাল্পনিক হচ্ছে আমি কল্পনা থেকে একটা নিয়ে নিলাম, কিন্তু কল্পনার মধ্যে আরেকটা কি বলেছিলাম, সেখানে অবশ্যই আমার চাহিদা বিধিটি সঠিক হতে হবে। তার মানেটা হচ্ছে দাম কমলে চাহিদা বেশি হবে, দাম বাড়লে চাহিদা কম হবে। তাহলে যদি আমি ইন্ডিভিজুয়াল চিন্তা করি, অর্থাৎ একক হিসাবে চিন্তা করি, দ্রব্যের দাম যখন 5 টাকা, ক ব্যক্তির চাহিদা হচ্ছে 4 একক, দ্রব্যের দাম যখন 10 টাকা, ক ব্যক্তির চাহিদা হচ্ছে 2 একক। শুধুমাত্র যদি ক ব্যক্তির কথা আমি চিন্তা করি, এক্ষেত্রে কিন্তু আমার চাহিদা বিধি প্রতিফলন হয়েছে।
এখন এটাকে বাদ দিয়ে আমি যদি খ ব্যক্তির কথা চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে দ্রব্যের দাম যখন 5 টাকা, তার চাহিদার পরিমাণ হচ্ছে 6 একক। দাম যখন বৃদ্ধি পেয়েছে, তার চাহিদার পরিমাণ কম হয়েছে, সেটা হচ্ছে 4 একক। এখানেও কিন্তু চাহিদা বিধি প্রযোজ্য হয়েছে। ঠিক একইভাবে আমি ক এবং খকে যদি বাদ দিয়ে দিই, শুধুমাত্র গকে চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি গ ব্যক্তির ক্ষেত্রে 5 টাকা দামে সে ক্রয় করতে চাচ্ছে 8 একক এবং 10 টাকার সময় সে ক্রয় করতে চাচ্ছে 6 একক। অর্থাৎ শুধুমাত্র যদি গ ব্যক্তির কথা আমি চিন্তা করি, সেক্ষেত্রেও কিন্তু আমার চাহিদা বিধি কি হয়েছে, সঠিক হয়েছে। অর্থাৎ চাহিদা বিধির প্রতিফলন আমরা দেখেছি, দাম বেশি চাহিদা কম, দাম কম চাহিদা বেশি। এখন আমরা দেখব যে মোট তাহলে বাজার চাহিদা কি। তাহলে আমি দেখছি যে যখন দ্রব্যের দাম 5 টাকা, তখন মোট চাহিদা হচ্ছে কি 4 যোগ 6 যোগ 8 সমান হচ্ছে 18 একক। আবার দ্রব্যের দাম যখন 10 টাকা, তখন চাহিদা হচ্ছে 2 যোগ 4 যোগ 6 সমান হচ্ছে 12 একক। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি চাহিদা বিধির কথা চিন্তা করি, দাম যখন 5 টাকা, বাজার চাহিদা হচ্ছে 18 একক। দাম বৃদ্ধি পেয়ে যখন 10 টাকা, তখন চাহিদা কমে বাজার চাহিদা হচ্ছে 12 একক। এক্ষেত্রেও কিন্তু আমার চাহিদা বিধি কি হয়েছে, কার্যকর হয়েছে। এখন যদি আমি এখান থেকে কোনো ছবি আঁকতে চাই, অর্থাৎ আমি যদি রেখা অঙ্কন করতে চাই, তাহলে প্রত্যেকটা যোগ করে যেই রেখাটা হবে, সেটাই হবে আমার কি, বাজার চাহিদা রেখা। এবং শুনতে যত কঠিন মনে হচ্ছে, বাজার চাহিদা কিন্তু আসলে অনেক সহজ। আমি যদি এখন ঠিক ব্যক্তিগত চাহিদার মতোই যদি একটি চাহিদা রেখা অঙ্কন করি, আমি যেহেতু ফ্রি হ্যান্ডে আঁকি, এই জন্য আমার কিন্তু চিত্র হয়তো অত সুন্দর হবে না, কিন্তু তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে চাহিদা পরিমাণ, এটা হচ্ছে দ্রব্যের দাম। তোমাদের কিন্তু বারবার আমি যেই কথাটা বলার চেষ্টা করছি, যে আমি লেখায় ভুল করতে পারি, কিন্তু তোমরা কিন্তু ভুল করতে পারবে না। কারণ প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রে এই যে আমরা এক্স লিখলাম, ওয়াই লিখলাম কিনা, তার উপরে কিন্তু আমাদের নম্বর বন্টনটা নির্ভর করে। তোমরা যখন লিখবে তখন কিন্তু এটা যথাযথ হতে হবে। এখন আমরা যদি দেখি দ্রব্যের দাম কত, একটা হচ্ছে 5 টাকা আর একটা হচ্ছে 10 টাকা। আমি আনুমানিক নিলাম 5, নিলাম 10। আমার সর্বোচ্চ আছে কত, 18। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। আমি নিয়ে নিলাম আনুমানিক। এখন যদি আমি ব্যক্তিগত চাহিদা রেখা ক ব্যক্তির ক্ষেত্রে অঙ্কন করতাম, 5 টাকার সময় 4 একক, 10 টাকার সময় 2 একক, তাহলে আমি এই ধরনের একটি রেখা আমি পেতাম। কার জন্য, এটা হচ্ছে ক ব্যক্তির। আবার যদি খ ব্যক্তির জন্য আঁকি, 5 টাকার সময় 6 একক, 5 টাকার সময় 6 একক, 10 টাকার সময় 2 একক, 10 টাকার সময় 4 একক। তাহলে আমি এই ধরনের একটি রেখা পাই। এটা কার জন্য, এটা হচ্ছে খ ব্যক্তির জন্য। আবার যদি গ ব্যক্তির জন্য আঁকি, তাহলে 5 টাকার সময় 8 একক, 10 টাকার সময় 6 একক। তাহলে আমি এই ধরনের একটি রেখা পাই। এটা হচ্ছে কার জন্য, গ ব্যক্তির জন্য। তাহলে আমি বাজার যে চাহিদা রেখাটা পাবো, সেটা হবে কত, যখন দ্রব্যের দাম 10 টাকা, তখন হচ্ছে 2 যোগ, যখন 5 টাকা
তখন হবে হচ্ছে 4, এতটুকু 4, তারপর আবার যোগ 6, আবার যোগ 8, তাহলে মোট মিলে কত হবে? মোট হবে 18। তাহলে আমি কি করব? 5 টাকা যখন দ্রব্যের দাম, চাহিদা হবে কত? আমার 18 একক। আবার যখন দ্রব্যের দাম 10 টাকা, আমার চাহিদা হবে কত একক? 12 একক। তাহলে এই যে দুইটা বিন্দু আমি যোগ করলাম, এটা হচ্ছে আমার বাজার চাহিদা রেখা। আচ্ছা, এখন আমি এই যে 3টি রেখা এঁকে দেখালাম, আমার কিন্তু এই 3টি রেখা আঁকার কোনো প্রয়োজন নেই, এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে। কারণ যোগ হবে কিন্তু এই রেখার সাথে, অর্থাৎ 5 টাকায় এই 4-এর দূরত্বের সাথে আরও অতিরিক্ত যোগ হবে কত? 6, আবার অতিরিক্ত যোগ হবে কত? 8। এভাবে কিন্তু এই যোগ, টোটাল যোগ হবে কত? 5 টাকার সময় হবে হচ্ছে আমার 18 একক। তাহলে আমি যেই কাজটি করব, আমার কিন্তু এই বিন্দুগুলি, এই রেখাগুলি প্রয়োজন নেই। তাহলে আমি কি করব? দ্রব্যের দাম যখন 5 টাকা, আমার চাহিদা হচ্ছে কত? বাজার চাহিদা হচ্ছে 18 একক। আবার দ্রব্যের দাম যখন 10 টাকা, তখন হচ্ছে আমার 12 একক। অতএব এই রেখাটা হচ্ছে আমার চাহিদা রেখা। কি চাহিদা রেখা? এটা হচ্ছে বাজার চাহিদা রেখা। তাহলে একটা বোঝা যাচ্ছে যে দূরত্ব যদি আমরা বলি, এখানের যে দূরত্বটা সেটা কিন্তু বেড়ে যাবে, কারণ 3 জন ব্যক্তির চাহিদাটা এখানে আমার যোগ হয়েছে। তাহলে একক ব্যক্তির চাহিদা রেখা যতটা কাছাকাছি হবে, এই যোগ করার ফলে আমার বাজার চাহিদার দূরত্বটা কিন্তু বেড়ে যাবে, কিন্তু দ্রব্যের দাম কিন্তু আমার একই আছে। তাহলে আবার যদি বলি, ব্যক্তিগত চাহিদার সূচি হচ্ছে কি? একজন ব্যক্তির বিভিন্ন দামে যখন বিভিন্ন পরিমাণ ক্রয় করতে চায়, সেটা হচ্ছে ব্যক্তিগত চাহিদার সূচি। অর্থাৎ একটি দ্রব্য বিভিন্ন দামে একজন ব্যক্তি কি কি পরিমাণ ক্রয় করতে চায়, সেটাকে যদি আমি কোনো তালিকা বা সূচিতে দেখি, সেটা হচ্ছে ব্যক্তিগত চাহিদার সূচি বা তালিকা। আবার সেটাকে যদি আমি রেখাচিত্রে প্রকাশ করি, সেটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা রেখা। আর বাজার চাহিদা কোনটাকে বলছি? আমি বলছি যে একটা নির্দিষ্ট সময়ে একটি পণ্য বিভিন্ন দামে বিভিন্ন ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে চায়, সবটাকে মিলে সেটা হচ্ছে বাজার চাহিদা। এবং সেটাকে যদি আমি কোনো সূচি বা তালিকা দেখাই, সেটা হচ্ছে বাজার চাহিদা সূচি, যেটা আমরা এখানে করেছি। আর এটাকে যদি আমি কোথাও, অর্থাৎ রেখাচিত্রে প্রকাশ করি, সেটা হচ্ছে বাজার চাহিদা রেখা। তাহলে এই রেখাটা কি রেখা? এটা হচ্ছে বাজার চাহিদা রেখা। এটা খুব সহজ একটি বিষয়। কখনো কখনো আসে আমাদের যে এক ব্যক্তির চাহিদা সূচি আর বাজার চাহিদা সূচির মধ্যে পার্থক্য কি, অথবা ব্যক্তি চাহিদা রেখা ও বাজার চাহিদা রেখা কিভাবে অঙ্কন করা যায়। এরপরে আমরা যেই বিষয়টা আমরা আবার আলোচনা করব, সেটা হচ্ছে চাহিদার নির্ধারক। তাহলে চাহিদার নির্ধারক আমরা কিন্তু গত ক্লাসে একটু বলেছিলাম। অর্থাৎ চাহিদা কি কি বিষয়ের উপরে নির্ভর করে। এই নির্ভর করাটা কি নির্ভর করে? চাহিদার পরিমাণটা কি কি বিষয় নির্ভর করে, বা কি কি বিষয় দ্বারা চাহিদার পরিমাণটা নির্ধারিত হয়। অর্থাৎ আমি কি কারণে একটা দ্রব্যের চাহিদা একই দামে আগে যা করতাম এখন কেন বেশি করি, অথবা কেন কম করি, এই সব কিছু যেটার উপর নির্ভর করে সেটাকে আমরা বলছি চাহিদা নির্ধারক। এবং এই চাহিদা নির্ধারকের মধ্যে অন্যতম যেটা হচ্ছে, আমি যদি মনে করি এই দ্রব্যটার নাম হচ্ছে এক্স, তাহলে অন্যতম যে নির্ধারক সেটা হচ্ছে পি অফ এক্স, অর্থাৎ দ্রব্যের নিজস্ব দাম। অর্থাৎ এক্স একটি দ্রব্য, এই এক্স এর যে দাম সেটার উপর সবচেয়ে বেশি নির্ভর করে কি? এক্স দ্রব্যের চাহিদা। 2 নাম্বার হচ্ছে সম্পর্কিত, অর্থাৎ
এই রিলেটিভ প্রাইস লিখলাম সম্পর্কিত দ্রব্যের দাম। আচ্ছা, এই সম্পর্কিত দ্রব্যের মধ্যে কি আছে? একটা হচ্ছে বিকল্প আর একটা হচ্ছে পরিপূরক। একটা হচ্ছে বিকল্প আর একটা হচ্ছে পরিপূরক। আচ্ছা, তারপরে হচ্ছে ভোক্তার আয়। আমরা লিখলাম আয়, এখানে সংক্ষেপে লিখলাম, সেটা হচ্ছে ভোক্তার আয়। তারপরে হচ্ছে টেস্ট অর্থাৎ রুচি। এরপরে হচ্ছে আরেকটা কি, আমরা জানি যে আমরা টেলিভিশনে যে বিজ্ঞপ্তিগুলি দেখি বা বিজ্ঞাপন দেখি, বিজ্ঞপ্তি না, আমি যদি বলি বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনে নিশ্চয়ই একটি ভূমিকা আছে, তা না হলে তো এত খরচ করে করে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিতেন না। অর্থাৎ এই যে চাহিদা নির্ধারণের ক্ষেত্রে বিজ্ঞাপনেরও কিন্তু একটি বিরাট ভূমিকা রয়েছে। তাহলে একটা হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট, সেটাকে আমি লিখলাম বিজ্ঞাপন। আরেকটা কি আছে, জনসংখ্যা। একটা এলাকায় যদি জনসংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু দ্রব্যের দামের উপরে একটা প্রভাব পড়ে, অর্থাৎ এটার উপর কিন্তু চাহিদারও একটা প্রভাব পড়ে। আবার জনসংখ্যা যদি কমে যায় তার উপরে কিন্তু একটি প্রভাব পড়ে। তাহলে আরেকটা লিখলাম পপুলেশন, শুধু সংক্ষেপে পিও দিলাম, সেটা হচ্ছে কি জনসংখ্যা। আরেকটা হচ্ছে সিজন, যেটাকে আমরা এখানে টাইম লিখেছি, রুচি দিয়েছি টেস্ট। আরেকটা যদি আমরা বলি সিজন, সেটাকে আমরা লিখি টাইম, এটা হচ্ছে কি সময়। আরেকটা হচ্ছে প্রযুক্তি, টেকনোলজি। আবার সরকারি পদ্ধতি, সরকারি ব্যবস্থাপনা, সরকারি নীতি, আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ বিভিন্ন বিষয়ের সাথে কিন্তু আমার চাহিদার বিষয়টা সম্পর্কিত। আমরা বাস্তবে দেখি যে আমি যেই পণ্যটা ভোগ করি এটার সাথে যদি আন্তর্জাতিক কোনো সম্পর্ক থাকে, অর্থাৎ এই পণ্যটা যদি আন্তর্জাতিক বাণিজ্য থেকে আসে, ইম্পোর্টেড হয়, তাহলে একরকম চাহিদা। আবার যদি ইম্পোর্টেড না হয় তাহলে আরেক রকম চাহিদা। আবার যদি প্রযুক্তিগত উন্নতি হয় তাহলে আমরা যে ধরনের পণ্যের চাহিদা করি, প্রযুক্তিগত যদি উন্নতি না হয় তাহলে অন্য ধরনের চাহিদা করি। আবার শীতের সময় যেটা আমরা চাহিদা করি, গ্রীষ্মের সময় সেটা চাহিদা করি না। আমি গত ক্লাসে বলেছিলাম যে এই ফ্যান যেটা থাকে সবার বাসায় থাকে, কিন্তু শীতের সময় সেই চাহিদাটা কমে যায়, আবার গ্রীষ্মের সময় সেই চাহিদাটা কি হয়, বেড়ে যায়। যেহেতু বাসায় জিনিসটার পরিমাণ বেড়ে যায়, আলটিমেটলি আমি যখন ক্রয় করতে যাই সেক্ষেত্রেও দেখা যায়, আমি যখন ক্রয় করতে যাই সেক্ষেত্রেও কি দেখা যায়, ওই ক্রয়ের ক্ষেত্রে মার্কেটে কিন্তু তার বিরাট একটা কি হয়, প্রভাব পড়ে। কিসে প্রভাব পড়ে, যে এই বাজারে এই দ্রব্যের চাহিদাটা কেমন। আবার ঠিক একইভাবে দেখা যায় যখন বিশ্বকাপ শুরু হয় তখন কিন্তু টেলিভিশনের চাহিদা অনেকাংশেই বেড়ে যায়। কখন, যখন বিশ্বকাপ শুরু হয়। আবার দেখা যায় যে রোজার সময় যখন আসে তখন দেখা যায় মাইকের ব্যবহারটা বেড়ে যায়। কোথায় বেড়ে যায়, মসজিদে বেড়ে যায়। তখন কিন্তু ওই দ্রব্যের চাহিদা কম বেশি হয়। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিষয়ের উপরে কোনো পণ্যের চাহিদা বৃদ্ধি পেতে পারে, আবার পণ্যের চাহিদা কম হতে পারে। আরেকটা দেখবে, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, বিশেষ করে যেই দুর্যোগের ফলে সমুদ্রের পানি বা নদীর পানি কি হয়, আমার দূষণযুক্ত হয়। যেমন জলোচ্ছ্বাসের পরে দেখা যায় যে মাছের চাহিদাটা কমে যায়। এটা কিন্তু আমি আজকে কথাটা বললাম, পরবর্তীতে খেয়াল করবে এটা মানসিক একটা বিষয়, অর্থাৎ আমার মনে একটা প্রভাব পড়ে। কি পড়ে, যখন জলোচ্ছ্বাসের ক্ষতি হয়, দেখা যায় আমাদের প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, আইলা, তারপরে আমাদের আরেকটা এর আগে নার্গিস, যেই প্রাকৃতিক দুর্যোগে এসেছে দেখা যায় অনেক পশু পাখি প্রাণী মানুষ অনেক নিহত হয়, অর্থাৎ অনেকেই প্রাণ কি হয়, হরণ হয়ে যায়। সেক্ষেত্রে নদীর পানি, সমুদ্রের পানিতে দেখা যায় আমরা মনে করি যে পানিটা দূষণ হয়েছে, এক্ষেত্রে যে মাছ আছে মাছগুলি আমার শরীরের জন্য স্বাস্থ্যকর না। তখন কিন্তু মাছের চাহিদাটা, সামুদ্রিক যে মাছ আছে অনেকেই তখন কিন্তু মাছটা খায় না, তখন মাছের চাহিদা কি হয়, কমে যায়। তোমাদের খেয়াল আছে কিনা, কয়েক বছর আগে একটি জাহাজ ডুবে গিয়েছিল, সেটাতে ছিল
আমাদের তেল, সেটা হচ্ছে যেই তেল ছিল সেই তেলটা ছিল, আমার ঠিক খেয়াল নেই তেলটা কেমন ছিল, কিন্তু একটু বিষাক্ত ছিল, যেইটা পানিটাকে বিষাক্ত করেছিল। তখন কিন্তু অনেকেই ওই সময় মাছটা ক্রয় করতো না। তাহলে দেখা যায় এই বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু চাহিদাটা কম বেশি হতে পারে। আজ আমি বলছি যে কথাটা, তাহলে যতগুলি বিষয় সম্পর্কিত সবগুলি কি বলা হয় চাহিদা নির্ধারক। আমার কিন্তু প্রতিটি বলা এত সম্ভব না, এজন্য আমরা যেই কাজটা করি এটার সাথে বলে দেই এটসেট্রা, অর্থাৎ আমরা লিখি ইটিসি, অর্থাৎ এই সবগুলি ছাড়াও যদি কিছু থাকে সেটাই হচ্ছে চাহিদার নির্ধারক। এখন এই নির্ধারকের প্রশ্নটা কেন আসছে, আমি যদি ছবিতে দেখাই তাহলে দেখা যাবে যে এক একটির সাথে আমার চাহিদার এক এক ধরনের সম্পর্ক। আমি এখন তোমাদের যেটা দেখাবো ছোট ছোট চিত্র আঁকবো, তোমরা একটু খেয়াল করবে। প্রথমে লিখলাম শুধুমাত্র পি অফ এক্স, তাহলে প্রথম যে চাহিদা রেখাটা আমি আঁকলাম সেটা হচ্ছে দ্রব্যের চাহিদা, এটা হচ্ছে ডি অফ এক্স, এটা হচ্ছে পি অফ এক্স, অর্থাৎ দ্রব্যের নিজস্ব দাম। এটার সাথে যদি আমি একটা চাহিদা রেখা অঙ্কন করি তাহলে সেই রেখাটা দেখা যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ এটা হচ্ছে কি বিপরীতমুখী সম্পর্ক। এখন আমি যে বিষয়গুলি দেখাবো এটা কিন্তু একটু তোমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে, অর্থাৎ বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আমরা একটা স্বাভাবিক চাহিদা রেখা কি বলেছি, সেই স্বাভাবিক চাহিদা রেখা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। দাম যখন OP1 চাহিদা তখন OM1, দাম কমে যখন OP2 চাহিদা বৃদ্ধি পেয়ে হলো OM2। এখন যদি আমি সম্পর্কিত দ্রব্যের সাথে চাহিদা রেখা অঙ্কন করি, সম্পর্কিত কোনটা বলছি, আমি লিখলাম চা, এটা কিন্তু চায়ের চাহিদা। এটা যদি আমি মনে করি চায়ের চাহিদা কিসের, চা, আর এটা হচ্ছে দাম কিসের, চায়ের দাম। এটা হলো চায়ের চাহিদা। এখানে লিখলাম আমি কফি, কফির দাম। এটা আমরা একটা বলেছি সম্পর্কিত দ্রব্যের দাম, অর্থাৎ এটার সাথে যা রিলেশন আছে রিলেটেড দ্রব্যের দাম। তাহলে আমি লিখলাম কিন্তু চায়ের চাহিদা, কিন্তু দ্রব্যের দাম লিখলাম কফির। এখন কফির দাম যখন P1 তখন আমার একটা চাহিদা ছিল M1 ছিল। এখন কফির দাম যদি কমে যায় তাহলে কি হবে, কফির দাম যদি কমে যায় আমার কিন্তু চায়ের চাহিদা কি হবে, কমে যাবে। এটা কিন্তু কেন কমে যাবে, তার মানে আমি বলছি এটা হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দাম, এটার সাথে কি সম্পর্ক, এটা হচ্ছে বিকল্প সম্পর্ক। সম্পর্কটা কেমন, বিকল্প, অর্থাৎ আমি চায়ের অভাবটাকে কফি দিয়ে পূরণ করতে পারি। আমরা গত ক্লাসে বলেছিলাম বিকল্প দ্রব্য হচ্ছে কোনটি, একটি দ্রব্যের অভাব যদি বা উপযোগ যদি অন্য একটি দ্রব্য দিয়ে পূরণ করা যায় সেটা হচ্ছে বিকল্প দ্রব্য। আর আমরা উদাহরণ হিসাবে কি নিয়েছিলাম, একটা নিয়েছিলাম কফি আর একটা নিয়েছিলাম চা। তাহলে কফির বিকল্প হচ্ছে চা, চায়ের বিকল্প হচ্ছে কফি। এখন আমি প্রতিদিন যে চা কফি খাই, আমি একটা ধরে নিলাম দ্রব্যের দাম যখন OP1 তখন আমার চায়ের চাহিদা হচ্ছে OM1। এখন কফির দাম কমে গেল, তখন আমি কি করব, তখন আমি মনে করব আমি একটু চাটা কমিয়ে দিয়ে কফির পরিমাণটা কি করব বলো, নিশ্চয়ই আমি কি করব, তখন এই কফির পরিমাণটাকে আমি কি করব, বৃদ্ধি করব। তার মানে চায়ের চাহিদাটা আমার কি হবে, কমে যাবে। আমি কিন্তু এই রেখার ক্ষেত্রে কফির চাহিদা রেখা কিন্তু আঁকিনি, আমি আঁকতে চেয়েছি কোনটা, চায়ের ক্ষেত্রে কি হয়। তাহলে লিখেছি চায়ের চাহিদা, এখানে দেখিয়েছি কফির দাম। তাহলে আমি আগে যা করতাম তার চেয়ে আমার এখন চায়ের চাহিদাটা কি হবে, কমে যাবে। তাহলে আমি এই যে বিন্দু দুটি যোগ করলাম, এই দুইটা হচ্ছে আমার কিসের রেখা, এটা হচ্ছে আমার চাহিদা রেখা। কার চাহিদা, চায়ের চাহিদা রেখা। তাহলে এটার মধ্যে একটা পার্থক্য কি দাঁড়ালো, পার্থক্য হচ্ছে যে একটি স্বাভাবিক
দ্রব্যের ক্ষেত্রে নিজস্ব দামের সাথে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। নিজস্ব দ্রব্যের দাম বলতে আমি চায়ের চাহিদা নিয়েছি, আমার নিজস্ব দাম মানে হচ্ছে চায়ের দাম। চায়ের দাম যদি বাড়ে চায়ের চাহিদা কমবে, চায়ের দাম যদি কমে চায়ের চাহিদাটা বেড়ে যাবে। আর যদি আমি বলি সম্পর্কিত, সম্পর্কিত মধ্যে বলেছি বিকল্প, এক্ষেত্রে আমরা কি দেখলাম? বিকল্প হচ্ছে চায়ের বিকল্প হচ্ছে কফি। চায়ের চাহিদা কি হয় আমি সেটা দেখতে চেয়েছি। কফির দাম যদি বেড়ে যায় তাহলে চায়ের চাহিদা কি হবে? বেড়ে যাবে। আবার কফির দাম যদি কমে যায় চায়ের চাহিদা কমে যাবে। আচ্ছা, আরেকটি হচ্ছে সম্পর্কিত দ্রব্য আমরা কি জানি? পরিপূরক। আমি যেহেতু এখানে চায়েরটাই দেখাচ্ছি, আমি শুধু চা নিয়েই কাজ করি, তাহলে এখানে হচ্ছে চায়ের চাহিদা। আর এখন পরিপূরক, পরিপূরকটা কি? অর্থাৎ পরিপূরক দ্রব্য হচ্ছে একটা দ্রব্যের অভাব পূরণ করার সময় যদি অন্য কোনো দ্রব্যের সহযোগিতার প্রয়োজন হয়। আমি সেদিন উদাহরণ দিয়েছিলাম, এই বোর্ডের সাথে লেখার জন্য আমার এটার দরকার হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে বোর্ডের পরিপূরক এবং এটার পরিপূরক হচ্ছে এই বোর্ড। এটার মধ্যে লেখাই থাকে যে বোর্ড মার্কার, তার মানে এটা ব্যবহার করতে হলে আমার কি লাগবে? বোর্ড লাগবে। তাহলে এটা হচ্ছে পরিপূরক। এখন এই যে পরিপূরক, তাহলে আমি চায়ের ক্ষেত্রে কি লিখলাম? চায়ের পরিপূরক কি? চা খেতে আমার কি লাগে? আমার লাগে দুধ লাগে, চিনি লাগে। তাহলে আমি নিয়ে নিলাম এখানে কি পরিপূরক দ্রব্য কি নিলাম? চিনি লিখলাম বা দুধ লিখলাম, আচ্ছা অবলিক চিনি দিলাম। এখন এখানে কিন্তু হতে পারে যে আমরা অনেকে দুধ চা খাই না। কেন খাই না? খেয়াল করো, অনেক সময় কিন্তু দুধের দাম বেড়ে গেলে আমরা কি করি? দুধ চাটা কমিয়ে দিই, আবার রং চা খাই, আবার এখানে চিনির কথা আছে। এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো এটা ব্যতিক্রম, যারা ডায়াবেটিস রোগী তারা হয়তো চিনিটা খায় না, কিন্তু তারপরও আমরা প্রচলিত কি জানি? সেটা হচ্ছে চায়ের পরিপূরক হচ্ছে কি? দুধ এবং চিনি। তাহলে এখানে আমি একটা ধরে নিলাম দুধ অথবা চিনির দাম। তাহলে আবার আগের মতো একটা নিলাম P1, একটা হচ্ছে P2। তাহলে যখন দ্রব্যের দাম অর্থাৎ দুধের দাম P1 ও P1, তখন আমার চায়ের চাহিদা হচ্ছে OM1। এখন যদি এটার দাম কমে যায় আমার কিন্তু এটার চাহিদাটা কি হবে? বেড়ে যাবে। এটা আমরা সবাই জানি যে আমি দুধ চা যেটা খেতাম এখন যদি দুধের দাম বেড়ে যায় আমি সেটা কম খাবো, আর ওটা যদি কমে যায়, আগে হয়তো একবেলা খেতাম এখন দুই বেলাই হয়তো আমি কি খাবো? ওই চাটা আমি পান করব। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম? এক্ষেত্রে আবার দেখলাম যে বিকল্প দ্রব্যের ক্ষেত্রে আবার সে কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক ছিল। কোথায়? বিকল্প দ্রব্যের ক্ষেত্রে ছিল সরাসরি সম্পর্ক, আর পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে হচ্ছে কি? বিপরীত সম্পর্ক। তাহলে দেখা যাচ্ছে যে এই দ্রব্যের পার্থক্যের জন্য অর্থাৎ সম্পর্কিত দ্রব্য ভেদে আমার চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হতে পারে, অর্থাৎ সরাসরি সম্পর্ক হতে পারে, বা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হতে পারে, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক হতে পারে। এখন আমি চলে আসি আরেকটা, সেটা হচ্ছে আয়। আবার আমি লিখলাম এখানে চায়ের চাহিদা, এখানে লিখলাম ভোক্তার আয়। এখন আমার আয় যখন এখানে P1 দিলে আসলে ভালো লাগে না দেখতে, আমি লিখলাম Y1 Y2। আমার আয় যখন Y1, আমার যে চাহিদা ছিল, এখন যদি আয় বেড়ে যায় আমার চাহিদা কি হবে? বেড়ে যাবে। আবার যদি কমে যায় অর্থাৎ আয় কমে গেল আমার এই চাহিদাটা কি হবে? কমে যাবে। আবার আয় বেড়ে গেল আমার চাহিদাটা বেড়ে যেতে পারে। তাহলে এই বিন্দুগুলি যদি আমি যোগ করি আমি যে রেখা পাই সেটা হচ্ছে আবার চাহিদা রেখা। তাহলে কি দেখা যাচ্ছে? এই যে নির্ধারকের কথা আমি বললাম, এক একটা নির্ধারকের সাথে এক এক রকম সম্পর্ক। তবে সম্পর্ক কিন্তু আসলে মূলত দুটি, একটি হচ্ছে সরাসরি আর একটা হচ্ছে বিপরীতমুখী। আবার কোনো কোনো পণ্যের ক্ষেত্রে হতে পারে যে দামের সাথে আমার চাহিদার খুব একটা সম্পর্ক নেই, অর্থাৎ দামের যদি ব্যাপক পরিবর্তনও হয় আমার চাহিদার তেমন পরিবর্তন হয় না। যদি হয় লবণের দাম, লবণটা কিন্তু আমি যতটুকু খাই লবণের দাম বৃদ্ধি পেলেও আমার ততটুকু খেতে হবে,
আবার কমে গেলেও কিন্তু আমি চাইলে বেশি লবণ খেতে পারবো না। আবার আরেকটা হতে পারে ওষুধের দাম, আমার যে ওষুধটা প্রয়োজন দাম কমলেও আমি যতটুকু খাবো, আবার বৃদ্ধি পেলেও কিন্তু আমার ততটুকুই নিতে হবে। এক্ষেত্রে কি হচ্ছে, আমার চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে নির্ধারকের ক্ষেত্রে আমরা যেই কথাগুলি বলেছি সেটা কি দাঁড়াচ্ছে, এক একটার সাথে আমার এক এক রকম সম্পর্ক হতে পারে। আমি শুধুমাত্র তিনটি বিষয় দেখালাম, সেই তিনটি হচ্ছে কি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বিকল্প ও পরিপূরক, আরেকটা হচ্ছে আয়। এই তিনটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের অধিকাংশ ক্ষেত্রে, আমাদের পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে বা মূল্যায়নের ক্ষেত্রে আমাদের এই তিনটি বিষয় অধিকাংশ সময় বলা হয়। তাহলে আর অন্যান্য বিষয় আছে, এটা আমরা সবাই কম বেশি বুঝি, কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোনো দ্রব্যের চাহিদা নির্ধারণের ক্ষেত্রে ভোক্তার আয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইভাবে ওটার সাথে যে সম্পর্কিত দ্রব্যের দাম সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যেমন দেখেছি যে সিএনজি অর্থাৎ যখন কনভার্টারে যে প্রাকৃতিক গ্যাসটা আসলো তখন কিন্তু ঢাকা শহরে গাড়ির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ আমার গাড়ির যে ব্যয়টা অর্থাৎ গাড়ি পরিচালনার ক্ষেত্রে আমার চালানোর ক্ষেত্রে পেট্রোলের যে দামটা ছিল এই সিএনজি হওয়াতে সেটা দেখা গেছে অনেক বেশি চাহিদা বৃদ্ধি পেয়েছে। কেন? তার মানে কি দাঁড়াচ্ছে যে এটার যে পরিপূরক তার দ্রব্যের উপরে আমার কি হবে, আমার চাহিদাটা কম বেশি হতে পারে। আবার ইনকামের ক্ষেত্রে আমরা যদি একটা মোবাইলের কথা বলি, আমার যে মোবাইলটা আছে, আমার যদি ইনকাম বেড়ে যায়, দেখা গেল আমার এখন যে মোবাইলটা আছে আমার যদি ইনকাম বেড়ে যায়, আমার অন্য একটি যে মোবাইলটা ছিল বা যেটা কেনার ইচ্ছা সেটার যদি আমার চাহিদাটা কি হবে, বেড়ে যাবে। তাহলে ইনকামের সাথে কিন্তু বিরাট একটা সম্পর্ক আছে। এখন আমি এখানে মাত্র তিনটি ছবি দেখালাম, এই তিনটি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে চাহিদার নির্ধারকের সাথে চাহিদাটা কিভাবে সম্পর্কিত এবং চাহিদার চিত্রটা কি ধরনের হয়ে থাকে। এখন আমি এখানের যে চিত্রটা আছে আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করব। আর তার আগে একটি তালিকা যদি আমি দেখাই, আমি সংক্ষেপে একটি তালিকা নিলাম। এখন সময় কতটুকু আছে বলে দিও। তাহলে এখানে আমি কিন্তু যেই কথাটা লিখিনি, আমরা যে বলি অন্যান্য বিষয় অপরিবর্তিত, আমি ধরে নিলাম যে আমার ইনকাম ছিল এখানে 1000 টাকা, এখানেও কি ছিল 1000 টাকা। এটা কিন্তু আমি লিখিনি, আমার লেখার প্রয়োজন হয়নি, কারণ আমি ধরে নিয়েছিলাম যে অন্যান্য বিষয় অপরিবর্তিত, অর্থাৎ এখানেও আমার যেই আয় এখানেও আমার সেই আয়। এখন সেই অনুযায়ী যদি আমি এই চিত্রটা অঙ্কন করি, এটা একটা আঁকলাম কি চাহিদা বিধি। এখন আমি যদি অন্য একটা চিত্র আঁকি, এখানে আয়ের পরিবর্তন হয়েছে কিন্তু চিত্রে আমি সেই আয়ের পরিবর্তনটা দেখানি, তাহলে কিন্তু চেহারাটা অন্যরকম হবে। এখন আমি যদি দেখি, আমি এখানে একটি ছবি এঁকে রাখি, পরবর্তীতে ব্যাখ্যাটা দিচ্ছি। এই একটা চাহিদা আছে আমার, এখানে আমার ইনকাম যেটাই ছিল অর্থাৎ আমার যে আয় ছিল তাতে আমি কি করতাম, এই দামে এতটুকু ক্রয় করতাম, এই দামে এতটুকু ক্রয় করতাম। এখন যদি আমার আয় বেড়ে যায় তখন দেখা যাবে আমি এই দামেই আমি হয়তো আগের চেয়ে বেশি কিনি। আমি এখানে নতুন করে একটা আঁকলাম, আবার এই দামেই আগের চেয়ে আমি বেশি ক্রয় করি, তাহলে আমি এরকম একটা চাহিদা রেখা পেতাম। আবার ঠিক একইভাবে আমার আয় যদি কমে যায় তখন দেখা যাবে এই দামে আগের চেয়ে একটু কম ক্রয় করতে চাইতাম।
আবার এই দামে আমি আগে যতটুকু চাইতাম তার চেয়ে আমি আরও কম ক্রয় করতে চাইতাম। অর্থাৎ আমি যদি খুব সুন্দর করে ছবিটা এখন আঁকি, তাহলে দেখা যাচ্ছে এখানে আমার একটা প্রাথমিক চাহিদা রেখা ছিল। এখন আমি একটা দাম শুধু দেখাচ্ছি। যখন দ্রব্যের দাম OP1, আমার চাহিদা হচ্ছে OM1, আমার একটা আয় ছিল। এখন আমার আয় বেড়েছে, আমি কিন্তু এখানে ছবিতে কিন্তু আয় বেড়েছে সেটা শো করছি না, কিন্তু আমি কি বিষয়টা নিয়েছি, আমার দ্রব্যের দামটা ঠিক আছে কিন্তু আমার আয় বেড়েছে, তাহলে অটোমেটিক আমি আমার চাহিদাটা বেড়ে যাবে, আমি নতুন একটি চাহিদা রেখা পাবো। আবার আমার দ্রব্যের দাম ঠিক আছে, আমার আয় কমে গিয়েছে, আমি নতুন একটি চাহিদা রেখা পাবো। সেটাতে কি হবে, আমার আয়টা কমে গিয়েছে, কিন্তু মাথায় যে কথাটা বলছি, আমি ছবিতে কিন্তু আয় কি হয়েছে সেটা দেখাইনি। আমি দেখিয়েছি দ্রব্যের দাম, কিন্তু চাহিদা পরিবর্তনের কারণটা কি বললাম, আয়ের পরিবর্তনের কারণ। তাহলে আমি তখন যে ছবিটা এঁকেছিলাম, যে নির্ধারকের ক্ষেত্রে আমি কি করেছিলাম, তাহলে এই দুটি ছবির পার্থক্যটা আমার একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যখন নির্ধারক লিখেছিলাম, এখানে লিখেছিলাম আয়, এখানে লিখেছিলাম চাহিদা। অর্থাৎ আয় বেড়ে গেলে চাহিদা বেড়ে, আয় কমে গেলে চাহিদা কমে। লম্ব অক্ষে আমি দেখিয়েছিলাম আয়, আর এক্ষেত্রে আমি কি করলাম, লম্ব অক্ষে দেখালাম দাম। দামটাকে কিন্তু স্থির, কিন্তু কারণটা কি, কারণটা হচ্ছে আয়ের পরিবর্তন। তাহলে দেখা যাচ্ছে আমার প্রকাশ ভঙ্গিটা হচ্ছে আলাদা, কিন্তু দুই জায়গায় কিন্তু চাহিদা বেড়েছে। এখন আমি যেই জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, আমি এটা আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করব, তাহলে আজকে একটু বলে রাখি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে চাহিদা হ্রাস বৃদ্ধি, আর একটা হচ্ছে সম্প্রসারণ সংকোচন। তাহলে দ্রব্যের দাম যদি কমে যায়, দ্রব্যের চাহিদা কি আছে, আমি আবার যদি প্রথম থেকে আসি, দ্রব্যের দাম যখন OP1, চাহিদা হচ্ছে OM1, দাম কমে যখন OP2, চাহিদা বেড়ে হচ্ছে OM2। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো, চাহিদা কি হলো, আগের চেয়ে বেড়ে গিয়েছে। অথবা উল্টাভাবে যদি আমি বলি, দাম যখন OP2, চাহিদা তখন OM2, দাম কমে যখন OP1, চাহিদা কমে OM1, অর্থাৎ চাহিদা আগের চেয়ে কমেছে। কারণটা কি, কারণটা হচ্ছে দ্রব্যের দামের পরিবর্তন, অর্থাৎ চাহিদা বৃদ্ধির ফলাফল। এটাকে আমরা বলি চাহিদা সম্প্রসারণ বা সংকোচন। যখন বেড়ে যায় তাকে বলি সম্প্রসারণ, আর যখন কমে যায় তাকে বলি আমরা সংকোচন। আর এক্ষেত্রে হচ্ছে কি, দাম স্থির আছে, কোনো কারণের মধ্যে হতে পারে আমার কি, আয় বেড়েছে, তাহলে চাহিদা বেড়ে যাবে, আবার আয় কমেছে, আমার চাহিদা কমে যাবে। এখানে দামটা আবার কি, স্থির। এক্ষেত্রে কিন্তু আমার অন্যান্য বিষয় স্থির ছিল, কিসের পরিবর্তন হয়েছে, দামের পরিবর্তন। এখানে আবার দাম স্থির আছে, অন্য যে কোনো একটি পরিবর্তন হয়েছে। কিসের পরিবর্তন আমি বললাম, সেটা হচ্ছে কি, আমি বলেছি আয়ের পরিবর্তন। এক্ষেত্রেও কিন্তু আমার চাহিদার কম বেশি হলো, কিন্তু তার নামটা আমি কি দিলাম, সেটার নামটা দিলাম চাহিদা হ্রাস বৃদ্ধি, আর কিছুই না, নামের পরিবর্তন। কিন্তু বিষয় কিন্তু একই, দুই জায়গায় চাহিদার পরিবর্তন হয়েছে, কিন্তু চাহিদার পরিবর্তনের কারণটা যেমন আলাদা, নামটাও আলাদা। দুই জায়গায় চাহিদা বৃদ্ধি পেয়েছে। যখন দাম কমে যাওয়ার ফলে চাহিদা বৃদ্ধি পায়, তখন তার নাম আমরা দিই চাহিদা সম্প্রসারণ। আর যখন দাম স্থির থেকে আয়ের জন্য চাহিদা বেড়ে যায়, তাকে বলে চাহিদা বৃদ্ধি। আবার ঠিক উল্টাভাবে দাম বেড়ে যাওয়ার ফলে যদি চাহিদা কমে যায়, তার নাম দেই চাহিদা সংকোচন। আর যদি দাম স্থির থেকে আয় কমে যাওয়ার জন্য চাহিদা কমে যায়, তার নাম হচ্ছে চাহিদা হ্রাস। তাহলে একটা হচ্ছে চাহিদা সম্প্রসারণ সংকোচন, আর একটা হচ্ছে চাহিদা বৃদ্ধি হ্রাস। তাহলে দেখা যাচ্ছে দুই জায়গায় চাহিদার পরিবর্তন হচ্ছে, কিন্তু
কারণের জন্য নাম আলাদা হচ্ছে। যদি চাহিদা বৃদ্ধির জন্য হয় তাকে বলছি চাহিদা সম্প্রসারণ সংকোচন, আর যদি চাহিদা দ্রব্যের দাম না হয়ে অন্য কোনো কারণে হয়, অন্য কারণে যে কোনো একটি হতে হবে, যদি হয় আয়ের জন্য, হতে পারে বিকল্প দ্রব্যের জন্য, হতে পারে আমার পরিপূরক দ্রব্যের জন্য, তখন তার নাম হচ্ছে চাহিদা হ্রাস বা বৃদ্ধি। তাহলে এটা আমরা আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করব। কারণ আমাদের যখন সৃজনশীল প্রশ্ন হবে তখন কিন্তু আমাদের এই বিষয়টা উল্লেখ করে দিবে যে একজন ভোক্তার ক্ষেত্রে দাম স্থির থেকে যদি এটা হয় বা এটা হয় তাহলে কি হবে রেখার, এটার নাম কি হবে, এটা আমরা আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করব। আজকে আমরা যেই বিষয়টা পড়ানোর চেষ্টা করলাম, মানে আমি যেটা তোমাদের বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা রেখা কি, তার আগে যদি বলি ব্যক্তিগত চাহিদা সূচি কি, এখান থেকে ব্যক্তিগত চাহিদা রেখা কি। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তি কোনো দ্রব্যের বিভিন্ন দামে যেই পরিমাণ ক্রয় করতে চায় সেটাকে আমরা বলছি ব্যক্তিগত চাহিদা। এটাকে যদি তালিকায় প্রকাশ করি সেটাকে বলছি ব্যক্তিগত চাহিদা সূচি বা তালিকা। এটাকেই যদি আমি রেখায় প্রকাশ করি সেটাকে আমি বলছি ব্যক্তিগত চাহিদা রেখা। আর বাজার চাহিদা কোনটা? একটি নির্দিষ্ট পণ্য বিভিন্ন দামে বাজারের সব ক্রেতারা মিলে, অর্থাৎ আমি যদি অন্যভাবে বলি বিভিন্ন ক্রেতা মিলে যতটুকু ক্রয় করতে চায় সেটা হচ্ছে বাজার চাহিদা। সেটাকে যদি আমি তালিকায় প্রকাশ করি সেটা হচ্ছে বাজার তালিকা সূচি, আর সেটাকে যদি আমি রেখাচিত্রে প্রকাশ করি সেটা হচ্ছে বাজার চাহিদা রেখা। এবং আমি আবারও বলছি, আমি তিনজন ব্যক্তিকে নিয়েছি, তিনজন ব্যক্তি মিলে যে বাজার হবে এমন কোনো কথা নেই। এখানে তিনজনও হতে পারে, 30ও হতে পারে, 300 হতে পারে, 3000ও হতে পারে, কিন্তু আমি প্রতীকী তোমাদের দেখিয়েছি উদাহরণের সাহায্যে যে তোমরা কিভাবে বাজারের চাহিদাটা পেতে পারো। আর দেখিয়েছি চাহিদার নির্ধারক, এবং চাহিদার নির্ধারক আমরা দেখেছি এক একটার সাথে সম্পর্ক এক এক রকম, কখনো সমমুখী কখনো বিপরীতমুখী। সম্পর্ক যদি বিপরীতমুখী হয় তাহলে রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে, আর সম্পর্ক যদি সমমুখী হয় রেখাটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তাহলে আজকে এতটুকুই থাকলো, আমরা আগামী ক্লাসে বাকি অংশ দেখার চেষ্টা করব। আশা করি আগামী সোমবার মাঝে একটি সপ্তাহ, তোমরা পুরো সপ্তাহে যদি আমার এই বিষয়টা একটু একটু দেখো তাহলেও দেখবে তোমাদের কাছে অনেক সহজ হবে। তাহলে সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আবারও আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।